আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ঠিক আছে, আচ্ছা ক্লাস শুরু। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কি পড়ব দেখি একটু। গতদিন মানে গত ক্লাসে আমরা হচ্ছে পিসিএম নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? পিসিএম সম্পর্কে এখন তো আমাদের বেসিক আইডিয়া তো হয়েছে নাকি গত ক্লাস থেকে? আচ্ছা, পিসিএম কি, পিসিএম এর স্টেপসগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে না? আচ্ছা, সো গতদিন আমরা বা গত ক্লাসে আমরা হচ্ছে পিসিএম এর বেসিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে পিসিএম পালস কোড মডুলেশন কাকে বলে বলেন তো একটু, যদি আমরা রিকল করি। কি এটা হচ্ছে একটা মডুলেশন টেকনিক, যেখানে কি করা হয়, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে ট্রান্সমিট করা হয়। কেন করা হয় এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ, যে কি সুবিধা পিসিএম কেন আমরা ইউজ করি এগুলো নিয়েও কিন্তু আমি ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, সো পিসিএম এর আমরা কয় রকমের স্টেপস দেখেছিলাম? 3 রকম, তাই না? কি কি মনে আছে? স্যাম্পলিং, হ্যাঁ, কোয়ান্টাইজেশন এবং এনকোডিং। সো এই 3টা ধাপে একটা অ্যানালগ সিগন্যালকে কি করা হয়, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়। সো চলেন আজকে আমরা একটু ডিটেলসে দেখি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে পিসিএম এর প্রসিডিওরগুলো আমরা দেখেছিলাম, তাই না? একটু রিকল করে ঢুকে যাব মেইন পড়া। সেটা হচ্ছে স্যাম্পলিং কি ছিল? স্যাম্পলিং কাকে বলি? যে আপনার অ্যানালগ সিগন্যাল যেটা দেওয়া থাকবে সেই সিগন্যাল থেকে একটা নির্দিষ্ট টাইম পর যদি আমরা সিগন্যালের অ্যামপ্লিটিউড বা ভ্যালু কালেক্ট করি, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে কি, স্যাম্পলিং, তাই না? তাহলে যেই নির্দিষ্ট সময় পর আমরা সিগন্যাল থেকে অ্যামপ্লিটিউড বা ভ্যালু কালেক্ট করব, সেই টাইমটাকে কি বলা হয়? সেই টাইমটাকে বলা হয় হচ্ছে টাইম ইন্টারভ্যাল, তাই না? স্যাম্পলিং টাইম ইন্টারভ্যাল। আচ্ছা, প্রসেসটা কি ছিল? যে নির্দিষ্ট সময় পর আমরা কি করব, সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালটা থেকে তার অ্যামপ্লিটিউড কালেক্ট করব। সময় কি হতে পারে? সময় কিন্তু একই রকম হতে হবে, হ্যাঁ। টাইম ইন্টারভ্যাল মানে টাইমের যে ডিস্টেন্স গ্যাপ, এটা কিন্তু কি হতে হবে, সবার জন্যই সেম হতে হবে, হ্যাঁ। কারোর জন্য কম, কারোর জন্য বেশি এরকম কিন্তু হবে না, ঠিক না? এটা ছিল হচ্ছে স্যাম্পলিং প্রসেস। কি, যে এক নির্দিষ্ট টাইম পর কি করব আমরা, সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালটা থেকে অ্যামপ্লিটিউড বা ভ্যালু কালেক্ট করব। আচ্ছা, দেন কোয়ান্টাইজেশন কি ছিল? কোয়ান্টাইজেশন ছিল যে স্যাম্পল ভ্যালুটা আমরা নিলাম আমাদের অ্যানালগ সিগন্যাল থেকে, সেই সিগন্যালটাকে কি করব আমরা, একটা অ্যাপ্রক্সিমেট একটা লেভেলে নিয়ে যাব, ঠিক আছে? যে ধরেন এই সিগন্যালগুলো তো এক একটা সিগন্যাল এক এক জায়গায় আছে, তাই না? সো এই সিগন্যালগুলোকে আমরা কি করব, অ্যাপ্রক্সিমেট একটা লেভেলে নিয়ে যাব, সার্টেন লেভেলে নিয়ে যাব। মানে সোজা কথা হচ্ছে যে আপনার কাছে ইনফাইনাইট সেট অফ অ্যানালগ সিগন্যাল আছে, তাই না? অ্যানালগ সিগন্যালের ইনফাইনাইট সেট অফ ডেটা আছে আপনার কাছে। সেই সেট অফ ডেটাকে আপনি কি করবেন, একটা ফাইনিট ডিসক্রিট লেভেলে নিয়ে যাবেন। তার মানে কোয়ান্টাইজেশন প্রসেস অ্যাকচুয়ালি কি হয়, কোয়ান্টাইজেশনে কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে অ্যানালগ সিগন্যালটা ছিল তাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে কি দ্বারা, স্যাম্পল দ্বারা, ডিজিটাল স্যাম্পল দ্বারা, তাই না? যে এই অ্যানালগ সিগন্যালটাকে যদি এখন আমি মুছে দেই, তাহলে অনলি আমার কাছে থাকবে হচ্ছে ডিসক্রিট সিগন্যাল, তাই না? স্যাম্পল ভ্যালুগুলো শুধু থাকবে। এই প্রসেসটাই হচ্ছে কি কোয়ান্টাইজেশন। এখানে আমরা কি করেছিলাম, লেভেলে ভাগ করে কাজ করেছিলাম। এই যে ছবিটা একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল দেওয়া আছে। সেই অ্যানালগ সিগন্যাল থেকে যখন আমি স্যাম্পলিং করলাম, তখন আমি কি করলাম, অ্যামপ্লিটিউড নিলাম। দেখেন টাইম ডিউরেশনটা একটু খেয়াল করেন, টাইম ডিউরেশন খেয়াল করেন, সবার মধ্যে কিন্তু টাইম ইন্টারভ্যাল সেম, তাই না? তারপর যখন কোয়ান্টাইজেশনে আসলাম, কোয়ান্টাইজেশনে কি করা হয়েছে খেয়াল করে দেখেন। এইটা ছিল হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালটা, সেই অ্যানালগ সিগন্যালটা এখানে ধরেন আবার আঁকলাম, একে কি করলাম,
লেভেলে ভাগ করে নিলাম, ঠিক আছে, কোয়ান্টাইজেশন লেভেলে ভাগ করে নিয়ে এবার এই যে আমার যে সিগন্যাল স্যাম্পল ভ্যালুগুলো যে ছিল ওই স্যাম্পল ভ্যালুগুলোকে আমরা নির্দিষ্ট লেভেলে উঠিয়েছি বা নামিয়ে নিয়ে এসেছি। সোজা কথা যে একটা সেট অফ লেভেলে আমরা আমাদের সিগন্যালটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি স্যাম্পলটাকে। খেয়াল করে দেখেন এই যে এই স্যাম্পলটা 2 নাম্বার স্যাম্পলটা একটু খেয়াল করি, এটা দেখেন এটা কিন্তু লেভেল থেকে একটু উপরে। সো এই ফিগারটা যদি একটু খেয়াল করি পাশেরটা, এই দুইটাই স্যাম্পলে কিন্তু কোথায় আমাদের যে কোয়ান্টাইজেশন লেভেল সেই লেভেল থেকে কিন্তু উপরে অবস্থান করছে। সো তাদেরকে আমরা কি করলাম, সার্টেন লেভেলে আমরা নিয়ে এসেছি। সো এই কাজটা কিন্তু প্রত্যেকটা জায়গায় করেছি। এটাই ছিল হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন প্রসেস। আমরা সামনে আরও ডিটেলসে দেখব কীভাবে অ্যাকচুয়ালি করি, তাই না? গত ক্লাস থেকে তো আইডিয়া পেয়েছেন। আচ্ছা, এবার আসি স্যাম্পলিং কি আর একটু ডিটেলসে যদি জানি, যে একটা সিগন্যাল থেকে তো বুঝলাম যে আমি স্যাম্পল ভ্যালু কালেক্ট করব। সো তার জন্য প্রথম শর্ত হচ্ছে কি আপনাকে টাইম ইন্টারভেলটা কি করতে হবে, মেইনটেইন করতে হবে। টিএসকে কি বলা হয়, স্যাম্পলিং টাইম ইন্টারভেলস। এই টিএস সেকেন্ড পরপর আমি আমার অ্যানালগ সিগন্যাল থেকে ডাটা কালেক্ট করি। সো এখানে আরেকটা কি আছে, স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি তো আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান কি 1/t, তাই না? তো এফএস সমান হচ্ছে 1/ts। আচ্ছা, তো স্যাম্পলিংকে আবার তিনটা মানে স্যাম্পলিংয়ের আবার 3 ধরনের টাইপস আছে, মানে আমরা 3 রকমভাবে স্যাম্পলিং করতে পারি। নাম কি, প্রথমটার নাম হচ্ছে আইডিয়াল, ন্যাচারাল অ্যান্ড ফ্ল্যাট টপ। আবারও বলি কি, 3 ধরনের স্যাম্পলিং প্রসেস বা মেথড আছে। নাম কি, আইডিয়াল, ন্যাচারাল অ্যান্ড ফ্ল্যাট টপ, ঠিক আছে? আচ্ছা, আইডিয়ালটা কি, আইডিয়ালটা হচ্ছে অ্যান ইম্পালস অ্যাট ইচ স্যাম্পলিং ইনস্ট্যান্ট, মানে হচ্ছে প্রত্যেকটা টাইমের জন্য যদি অনলি একটা সিঙ্গেল পালস থাকে তাহলে সেই ধরনের স্যাম্পলিংকে বলা হয় হচ্ছে কি আইডিয়াল। বুঝাইতে পারছি? এই যে টি সেকেন্ডে অনলি ওর একটা স্যাম্পল ভ্যালু আছে, প্রত্যেকটা সেকেন্ডে অনলি একটা করে স্যাম্পল ভ্যালু, মানে অনলি একটা করে পালস আছে, অনলি একটা করে পালস আছে। সো এই ধরনের স্যাম্পলিং প্রসেসকে আমরা বলি হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং প্রসেস। একটু ছবি দেখি, দেখছেন প্রত্যেকটা টি সেকেন্ড, এভরি টিএস সেকেন্ড পরে এভরি টিএস সেকেন্ডে কি আছে ওর এক একটা করে যে স্যাম্পল নেওয়া হয়েছে, শুধুমাত্র পালস আছে একটা করে। হ্যাঁ, সিগন্যালের অ্যাম্পলিটিউডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে অনলি পালস দ্বারা। সো এই ধরনের স্যাম্পলিং প্রসেসকে বলা হয় হচ্ছে কি আইডিয়াল স্যাম্পলিং, ঠিক আছে? এরপর আছে হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালটা কি বলা আছে, এ পালস অফ শর্ট উইথ ভ্যারিং অ্যাম্পলিটিউড। মানে কি, পালসের আবার কি থাকবে, উইথ থাকবে। একটু আগে আমরা যে স্যাম্পলিংটা দেখেছিলাম এখানে শুধুমাত্র একটা পালস ছিল, আর কিছু কি ছিল, শুধুমাত্র কি ছিল, একটা পালস ছিল, তাই না? আচ্ছা, এখন পরেরটা ন্যাচারালের জন্য কি বলা আছে, এ পালস অফ শর্ট উইথ। এখন কি থাকবে না, এখন কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের জন্য অনলি একটা পালস থাকবে না, এখন কি থাকবে, এখন স্যাম্পলগুলো থাকবে হচ্ছে এরকম। ছবি দেখাই। আচ্ছা, পরেরটা একটু পড়ে যাই আমরা। কি বলছে, ফ্ল্যাট টপ কি, স্যাম্পল অ্যান্ড হোল্ড লাইক ন্যাচারাল বাট উইথ সিঙ্গেল অ্যাম্পলিটিউড ভ্যালু। আচ্ছা, আমরা ছবিটা একটু দেখি তাহলে একটু ক্লিয়ার হব। খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেক সেকেন্ডে একটা করে পালস ছিল। এবার যখন ন্যাচারালে আসছি, ন্যাচারালে কি হচ্ছে ঘটনাটা, ন্যাচারালে যখন আপনি স্যাম্পল কালেক্ট করবেন তখন কিন্তু অনেকটা এই টাইপের হবে, বুঝতে পারছেন? তখন কি, তখন অনেকটা এরকম হবে। এই যে কি বলা ছিল, অ্যাম্পলিটিউড ভ্যারিং কথাটা মেনশন করা ছিল। সো খেয়াল করে দেখেন, এখান থেকে এইটুকুর মধ্যে কি অ্যাম্পলিটিউড ভ্যারি করছে না, এখান থেকে এইটুকুর মধ্যে অ্যাম্পলিটিউড কি ফিক্সড, অ্যাম্পলিটিউড কিন্তু ফিক্সড না, এবং এটার কি থাকবে, এটার আবার উইথ থাকবে, তাই না?
এটার উইথ এই যে, সো এখানে অ্যামপ্লিটিউড কি করবে, অ্যামপ্লিটিউড হচ্ছে ভ্যারি করবে এখানে প্রত্যেকটা পালসে। যেমন এখানে আপনি এখানে স্যাম্পল নিচ্ছেন, তার মানে এটা হয়তো এরকম হবে, এটা হয়তো এরকম হবে, বুঝতে পারছেন? সো এভাবে যদি আমরা স্যাম্পল কালেক্ট করি তাহলে সেটাকে বলবো হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং। এবং ফ্ল্যাট টপ কী বলা আছে, ফ্ল্যাট টপ অনেকটাই ন্যাচারালের মতো, বাট ডিফারেন্স হচ্ছে আপনার ন্যাচারালের মধ্যে কী ছিল, অ্যামপ্লিটিউড ভ্যারি করতো, হ্যাঁ স্যাম্পলিং যখন আমরা করতাম আর কি, তখন কি অ্যামপ্লিটিউড ভ্যারি করবে। বাট যখন আপনি ফ্ল্যাট টপ ইউজ করবেন তখন আপনার এই যে অ্যামপ্লিটিউড, এই যে স্যাম্পলের মাথাটা কি হবে, ফ্ল্যাট থাকবে, ঠিক আছে? স্যাম্পলের মাথাটা কি ফ্ল্যাট থাকবে, মানে হচ্ছে জিনিসটা এরকম হবে। এই যে এটা যেমন এরকম ছিল না, এটা হবে এরকম, এটা হবে এরকম, হ্যাঁ এটা হবে এরকম, এখানে যদি না এরকম, মানে সোজা কথা ন্যাচারালের যদি হয় তাহলে এরকম হয়তো টাইম ভ্যারিং হবে অ্যামপ্লিটিউড, বাট যখনই আপনি ফ্ল্যাট টপ নেবেন তখন এই প্রত্যেকটা পালস বা অ্যামপ্লিটিউড প্রত্যেকটা স্যাম্পল কি হবে এরকম, মাথাটা কি থাকবে এরকম ফ্ল্যাট টপ থাকবে, হ্যাঁ এই জন্য এই ধরনের অ্যামপ্লিটিউড স্কেলিংকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট টপ, স্কেলিং না স্যাম্পলিং, এই ধরনের স্যাম্পলিং প্রসেসকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট টপ। এই যে প্রত্যেকটা সেকেন্ড পর টিএস সেকেন্ডে আপনি কি নিচ্ছেন, টিএস ইন্টারভ্যাল পরপরই আপনি স্যাম্পল ডাটা কালেক্ট করতেছেন, বাট তার ফ্ল্যাট হচ্ছে কি, মানে তার টপ হচ্ছে ফ্ল্যাট সমান, এটার মধ্যে অ্যামপ্লিটিউড ভ্যারি করবে না। সো এখানে আরেকটা কথা বলা ছিল যে এখানে অ্যামপ্লিটিউড কিন্তু একটাই হবে, মানে সিঙ্গেল অ্যামপ্লিটিউড থাকবে। সিঙ্গেল অ্যামপ্লিটিউড থাকা মানে কি, এই পুরা এই যে এইটুকু সময় যে আপনি স্যাম্পল কালেক্ট করছেন এখানে কি অ্যামপ্লিটিউড ভ্যারি করতেছে, অ্যামপ্লিটিউড কিন্তু ভ্যারি করছে না, অ্যামপ্লিটিউড কিন্তু ফিক্সড, এই জন্য এখানে বলা হয়েছে যে এখানে সিঙ্গেল অ্যামপ্লিটিউড থাকবে। বাট যদি ন্যাচারাল হয় তাহলে ন্যাচারালের অ্যামপ্লিটিউড কিন্তু ভ্যারি করছে, দেখেন এখান থেকে এখানে, ঠিক আছে? সো ক্লিয়ার, এই ছবিটা একটু ভালো করে খেয়াল করেন, যখন অনলি একটা করে পালস থাকবে স্যাম্পল যখন আপনি করবেন তখন যদি অনলি পালস হিসেবে আপনি সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করেন তাহলে সেটা হবে হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং। আপনি যখন আপনার স্যাম্পল ডাটা যদি এরকম হয় যে এই ধরনের যদি হয় কি থাকবে, অনলি পালস থাকবে না, তার একটা উইথ থাকবে এবং অ্যামপ্লিটিউড ভ্যারি করতেছে, সো এই ধরনের স্যাম্পলিংকে আমরা বলি হচ্ছে কি ন্যাচারাল। আর ফ্ল্যাট টপ হচ্ছে অনেকটা ন্যাচারালের মতোই, বাট তার অ্যামপ্লিটিউড ভ্যারি করবে না, ঠিক আছে? সো এই তিন ধরনের স্যাম্পলিং প্রসেস আছে। আচ্ছা, এখন আপনি যে স্যাম্পলিং করবেন, আপনি অ্যানালগ সিগন্যাল থেকে স্যাম্পল ভ্যালু কালেক্ট করবেন, এখন কত দূর পর্যন্ত করবেন, কতটুকু পরিমাণ স্যাম্পল ডাটা আপনি কালেক্ট করবেন তার জন্য একটা রুলস আছে, সেটা হচ্ছে কার, নাইকুইস্টের একটা রুলস আছে, হ্যাঁ নাইকুইস্ট থিওরাম অনুযায়ী আমাদেরকে স্যাম্পলিং করতে হয়। আচ্ছা, যদি আমি কম বেশি করি, রুলস যদি না মেনটেন করি তাহলে কি হয় সেটা আমরা সামনে একটু দেখব। সো স্যাম্পলিং রেট থিওরামটা যদি একটু দেখি, অ্যাকর্ডিং টু নাইকুইস্ট থিওরাম দ্য স্যাম্পলিং রেট মাস্ট বি অ্যাট লিস্ট 2 times the higher frequency contained in the signal। বুঝেছেন? নাইকুইস্টের থিওরাম অনুযায়ী কি বলা আছে, স্যাম্পলিং রেট কীরকম হবে, 2 times the highest frequency contained in the signal। আপনার সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে বা সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা হবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা হবে, তার 2 গুণ পরিমাণ স্যাম্পল আপনাকে কালেক্ট করতে হবে। আবারও বলছি, নাইকুইস্টের থিওরাম অনুযায়ী আপনার সিগন্যালের মধ্যে, আপনার অ্যানালগ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যত হবে তার 2 গুণ পরিমাণ স্যাম্পল আপনাকে কি করতে হবে, সিগন্যাল থেকে কালেক্ট করতে হবে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 গুণ পরিমাণ স্যাম্পল আপনাকে কালেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি কম স্যাম্পল নেই তাহলে সমস্যা কি, আসি একটু দেখে আসি। প্রথম ছবিটা খেয়াল করেন, প্রথমে এখানে একটা
আচ্ছা ধরেন এই হচ্ছে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল দেয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেটা করলাম, এখান থেকে আমি এখন স্যাম্পল কালেক্ট করব, ঠিক আছে। ধরেন এখানে আমি একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম স্যাম্পল আমি কালেক্ট করেছি, ঠিক আছে। সেই স্যাম্পল কালেক্ট করে আমি কার কাছে পাঠিয়ে দিলাম? আমি পাঠিয়ে দিলাম হচ্ছে রিসিভারের কাছে, ঠিক আছে। সো রিসিভার এখন কি করবে? রিসিভার ধরেন পুরো জিনিসটা ট্রান্সমিটার রিসিভারের কাছে গেছে, এবং রিসিভার যখন সিগন্যালটাকে রিজেনারেট করবে তখন দেখেন তো তার কাছে দেখা যায় সেখানে দেখা যায় না। আচ্ছা, সো যখন আপনি তো এইভাবে স্যাম্পল কালেক্ট করে ধরেন পুরো প্রসিডিওর আপনি মেইনটেইন করে আপনি পাঠিয়ে দিলেন, কার কাছে পাঠালেন? সেন্ডারের কাছে পাঠিয়ে দিলেন। সে সেন্ডারের কাছে অনলি এই টাইপের স্যাম্পল ভ্যালু আছে, ঠিক আছে। সেন্ডারের কাছে অনলি এই ধরনের সিগন্যাল রিসিভার রিসিভ করেছে। সো এখন রিসিভার কি করবে? রিসিভার তো সিগন্যালটাকে রিজেনারেট করবে। সো সে যখন রিজেনারেট করবে তার কাছে আসে এরকম পয়েন্ট, সো সে কি করতে পারে? সে কারণ হচ্ছে রিসিভার তো আর জানে না যে আপনি তাকে কি পাঠাইছেন, কি ধরনের সিগন্যাল আপনি তাকে পাঠিয়েছেন, সেটা তো আপনার রিসিভার জানে না। সো রিসিভার তার কাছে যে ডেটা থাকবে সেই ডেটা অনুযায়ী রিসিভার কি করবে? সিগন্যালটাকে রিজেনারেট করবে, ঠিক আছে। সিগন্যালটাকে রিজেনারেট করবে। সো সে যখন রিজেনারেট করলো সে কি পাইলো? সে হচ্ছে এই ধরনের সিগন্যাল পেলো। কিন্তু আপনার সেন্ডার যেটা পাঠিয়েছে, সেন্ডার কি এই সিগন্যালটা পাঠিয়েছে? সেন্ডারকে এই সিগন্যাল পাঠিয়েছে, সেই সেন্ডার পাঠাইলো হচ্ছে আপনার এরকম সাইনোসয়েডাল সিগন্যাল। সো আপনি রিসিভার বানিয়ে ফেললো হচ্ছে ট্রায়াঙ্গুলার, তাহলে কি মিসম্যাচ হয়ে গেল না? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে স্যাম্পলিং কিন্তু কি করা যাবে না, কম নেওয়া যাবে না। কম নিলে সিগন্যালের রিকনস্ট্রাকশনে প্রবলেম হবে। হ্যাঁ, আপনি সিগন্যাল অ্যাকিউরেট রিসিভার কি করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। বুঝতে পারছি? পরের ছবিটাও খেয়াল করেন, একই জিনিস। আপনি যদি করেন, এই যে সিগন্যালের আপনি হচ্ছে এই যে যেটা আমি ড্র করলাম আর কি, তো স্যাম্পলের ভ্যালু যদি কম থাকে রিসিভারের পক্ষে কিন্তু অ্যাপ্রক্সিমেট করাটা কঠিন হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে যেটা আমাদেরকে করতে হবে যে সিগন্যালটা থেকে আমরা যত বেশি অ্যাম্পলিটিউড কালেক্ট করতে পারি, স্যাম্পল ভ্যালু কালেক্ট করতে পারি, তত কিন্তু সিগন্যাল রিজেনারেশনটা ইজি হয় এবং সিগন্যাল ডিটেক্ট করাটা তত অ্যাকিউরেট হয়, বা রিজেনারেট করাটা তত অ্যাকিউরেট হয়। ধরেন আপনি এই সিগন্যালটা থেকে আপনি খুব ঘন ঘন আপনি স্যাম্পল নিলেন, ঠিক আছে। যদিও আপনার এখানে কি টাইম ইন্টারভ্যালটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট সময় পর পর, মানে ইচ্ছা মতো নেওয়া যাবে না যে একটা এখানে নিয়েছি আর একটা এখানে নিলাম আর একটা নিলাম হচ্ছে এই এত দূরে, মাঝখানে গ্যাপ, এরকমভাবে কিন্তু এলোমেলোভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে। সো আপনি এরকম যদি স্যাম্পল ভ্যালু কালেক্ট করেন, এবার এটারে মুছে দেন। এটারে মুছে ফেলেন। মুছে ফেলে আপনি কি করলেন? এই ডিজিটাল ডেটা বা ডিসক্রিট সিগন্যালটাকে আপনি কি করলেন? স্যাম্পলগুলোকে আপনি ট্রান্সমিট করলেন। সো আপনার কাছে রিসিভার যখন রিসিভ করলো তখন সে ধরেন এটাকে রিকনস্ট্রাক্ট করবে। তার কাছে যে পয়েন্টগুলো থাকবে সেভাবে দেখেন তো, এটা আগেরটা থেকে কিছুটা তো কাছাকাছি, তাই না? হয়তো হুবহু একরকম হবে না, কিছু নয়েজ থাকবে বা কিছু সিগন্যাল আমার লস হবে, তারপরেও কিন্তু মোটামুটি সেন্ডার যেটা পাঠিয়েছিল তার কাছাকাছি কিন্তু অ্যাপ্রক্সিমেট করা গেছে, তাই না? তার কাছাকাছি কিন্তু সিগন্যালটা রিজেনারেট করা গেছে। সো আপনি সিগন্যাল থেকে যত বেশি স্যাম্পল কালেক্ট করবেন আপনার সিগন্যাল
মানে রিসিভার যখন রিসিভ করবে তখন সে অ্যাকিউরেটলি কী করতে পারবে, সিগন্যালটা রিজেনারেট করতে পারবে। ঠিক আছে, সো এই কারণে আমাদেরকে কি করতে হবে, আমাদের সিগন্যালের যত ফ্রিকোয়েন্সি থাকবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যত হবে তার 2 গুণ পরিমাণ আমরা স্যাম্পল ভ্যালু কালেক্ট করব। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? ওকে, এরপর যাই হচ্ছে আমরা তাহলে কোয়ান্টাইজেশন প্রসেসে একটু ঢুকি। কোয়ান্টাইজেশন প্রসেস কী ছিল? কোয়ান্টাইজেশন প্রসেসে আমরা কি করি, অ্যাকচুয়ালি আমরা করি হচ্ছে আমাদের যেই কন্টিনিউয়াস সিগন্যাল থাকে তাকে আমরা কিসে কনভার্ট করি, তাকে আমরা ডিসক্রিট সিগন্যালে রিপ্রেজেন্ট করি। কার মাধ্যমে? কোয়ান্টাইজেশনের মাধ্যমে, তাই না? তারপর কি বলেছে, দ্য ইনপুট অ্যাম্পলিটিউড ইজ রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট কোয়ান্টাইজড লেভেল। আপনাদের এইটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল ছিল, সেই অ্যানালগ সিগন্যালটা থেকে আমি হচ্ছে স্যাম্পল ডাটা কালেক্ট করেছি, সিগন্যাল থেকে আমি অ্যাম্পলিটিউড কালেক্ট করেছি। এই যে খেয়াল করে দেখেন এখানে যে ব্লু কালার লাইনগুলো এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল, হ্যাঁ, কিন্তু খেয়াল করে দেখেন তো অরিজিনাল এই যে রেড কালার যে সিগন্যাল এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল, আমার মেসেজ সিগন্যালটা। সো এই অ্যানালগ সিগন্যাল এবং এই ডিসক্রিট সিগন্যালের মধ্যে কি গ্যাপ আছে না? অ্যাকচুয়ালি এটা কিন্তু কোয়ান্টাইজেশন করার পরে এরকম আসছে। অ্যাকচুয়ালি কী ছিল, অ্যাকচুয়ালি এই ডাটাটা কিন্তু ছিল এখানে ছিল, এবং এই ডাটাটা কোথায় ছিল, এই স্যাম্পলটা কোথায় ছিল, এখানে ছিল। সো আমরা কি করি, আমাদের ইনপুট সিগন্যালকে কি করি, রাউন্ড অফ করি নিয়ারেস্ট কোয়ান্টাইজড লেভেলে। দেখেন এই স্যাম্পলটা যদি এখানে থাকে, স্যাম্পলটাকে আমরা কি করেছি, নিচে নামিয়ে নিয়ে এসেছি। কেন? এই যে নিয়ারেস্ট লেভেলে ওকে নামিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ, যে সিগন্যালটা ছড়ায় ছিটে ছিল এটাকে সুন্দর করে আমরা কি করেছি, লেভেলগুলোর মধ্যে রিঅ্যারেঞ্জ করে বসায় দিয়েছি। হ্যাঁ, এখানেও কিন্তু একই কাজ করেছি প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, দিস রাউন্ডিং অফ ইজ নোন অ্যাজ কোয়ান্টাইজেশন ইরর। সো এই যে রাউন্ড অফ করার পরে একটু আগেই যে আমি বললাম যে আমার অ্যানালগ সিগন্যাল এবং আমার ডিসক্রিট সিগন্যালের মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপটাই হচ্ছে আমার কি, ইরর। এই ইররটার নাম কি? ইররটার নাম হচ্ছে কোয়ান্টাইজেশন ইরর। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এখন কোয়ান্টাইজেশন লেভেল কিভাবে আইডেন্টিফাই করব, বা কোয়ান্টাইজেশন লেভেল কোন সিগন্যালের জন্য আমার কোয়ান্টাইজেশন লেভেল কত হবে সেটা বুঝবো কিভাবে? খেয়াল করে দেখেন, বা আমরা যে রাউন্ড অফ করব একটা সিগন্যালকে, যে আমরা রাউন্ড অফ করব, শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনার সিগন্যালটাকে কি করলেন, লেভেলে ভাগ করে নিলেন একটা নির্দিষ্ট স্টেপ সাইজ মেনটেন করে। আমরা পিসিএমে ঢোকার আগে স্টেপ সাইজ নিয়ে কথা বলেছিলাম, খেয়াল আছে? সো এই যে আপনি কোয়ান্টাইজেশন লেভেল যে ডিফাইন করবেন, এখানে আপনার স্টেপ সাইজটা কিন্তু মেনটেন করা জরুরি। মানে একটা লেভেল থেকে একটা লেভেলের ডিস্টেন্স কত হবে এটাও কিন্তু ফিক্সড থাকবে। সো প্রথমে আমাদেরকে কী করতে হবে, স্টেপ সাইজ সিগন্যাল থেকে আমাদের ওই সিগন্যালের ভোল্টেজ লেভেল দেখে আমরা স্টেপ সাইজ ক্যালকুলেট করব। দেন ওই স্টেপ সাইজ অনুযায়ী যত লেভেল হয় সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে লেভেলে ভাগ করে নিব। তারপরে কোডিংয়ে যখন যাব সেই লেভেলগুলোকে আমরা কোড দ্বারা রিপ্রেজেন্ট করব। সো আমার লেভেল যদি হয় 4টা, তাহলে আমাকে কয় বিটের কোড নিতে হবে? আচ্ছা, কোড নিয়ে আমরা পরে ডিসকাস করি, কোডিংয়ে যখন যাব তখন ডিসকাস করব। আচ্ছা, কি বলা আছে, দ্য মিড পয়েন্ট অফ ইচ জোন ইজ অ্যাসাইন্ড এ ভ্যালু ফ্রম 0 to L। আচ্ছা, আমাদের অ্যানালগ সিগন্যাল যেটা ছিল সেটাকে যখন আমরা এরকম লেভেলে ভাগ করি, আমাদের স্যাম্পল তো হচ্ছে ধরেন টাইম অনুযায়ী তো ছড়ায় ছিটায় থাকবে, তাই মানে টাইম অনুযায়ী যেখানে গিয়ে পড়ে। সো এই যে আমি লেভেল ডিফাইন করলাম, খেয়াল করে দেখেন আমাদের স্যাম্পল ভ্যালুগুলো আমরা জানি যে লেভেলে যদি পড়ে যায় তো পড়ে গেল, যদি না পড়ে যায় তাহলে ওকে রাউন্ড অফ করতে হবে, উঠানামা করাইতে হবে ওকে, তাই তো? সো এই যে উঠানামা করাবেন, কী দ্বারা আপনি মেজার করবেন যে আপনি এখানে যাবেন নাকি নিচে নামবেন, কিভাবে বুঝবো আমরা এই প্রত্যেকটা লেভেলের আবার মিড পয়েন্ট ক্যালকুলেট করব। প্রত্যেকটা লেভেলের মিড পয়েন্ট ক্যালকুলেট করব। সেই মিড পয়েন্টে মানে এই স্যাম্পল ভ্যালুটা যেই লেভেলের কাছাকাছি থাকবে সেই লেভেলে আমরা স্যাম্পল ভ্যালুটাকে নিয়ে যাব। ঠিক আছে, সো প্রথম আমাদেরকে কী করতে হবে, মিড পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। সো মিড পয়েন্টে কীভাবে আমরা আবার ভ্যালু অ্যাসাইন করব, এটা আমরা একটা এক্সাম্পল যখন দেখব তখন আরেকটু ক্লিয়ার হবেন। আচ্ছা, তারপর বলা আছে ইচ
স্যাম্পল ফলিং ইন এ জোন ইজ দেন অ্যাপ্রক্সিমেটেড টু দ্য ভ্যালু অফ দ্য মিড পয়েন্ট। একটু আগে আমি বলেছি একই কথা। টু কনভার্ট PM signal to digital signal, each sample has to be rounded up to the nearest m possible quantization level. এটাও বলেছি। আপনার লেভেল কত হবে, মানে m দ্বারা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেলকে বোঝাচ্ছে, m দ্বারা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল বোঝায়। সো m এর আপনার প্রত্যেকটা লেভেলে কয় বিট করে থাকবে, বা একটা বিট একটা লেভেলকে রিপ্রেজেন্ট করতে আপনার কয় বিটের ডেটা প্রয়োজন বা কয় বিটের বাইনারি ডেটা প্রয়োজন, সেটা আপনি বুঝবেন কীভাবে, যে এই ফর্মুলার মধ্যে ফেললেই সব আরেকভাবে বের করা যায়। 2 টু দি পাওয়ার n, n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তার মানে 4 লেভেল হচ্ছে 4টা, তার মানে 4টা লেভেলকে রিপ্রেজেন্ট করতে আপনার কয় বিট লাগবে, 2 বিট লাগবে। তারপরে লেভেল যদি আপনার 8টা হয় তাহলে 8টাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা কি দিয়ে, 3 বিট দিয়ে। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা লেভেলের জন্য বা একটা লেভেলকে রিপ্রেজেন্ট করতে আমার কত বিটের ডাটা প্রয়োজন সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি। আচ্ছা, খেয়াল করে দেখেন কি বলা আছে। সাপোজ আমরা ধরে নিলাম যে আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, তার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে +20 ভোল্ট আর মিনিমাম অ্যাম্পলিটিউড আছে কত, -20। ঠিক আছে, এগুলো একটু মুছে ফেলি। আমাদের কাছে একটা সিগন্যাল দেওয়া আছে, তার অ্যাম্পলিটিউড হচ্ছে কত, +20 থেকে -20 পর্যন্ত। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে 8টা কোয়ান্টাইজেশন লেভেলে তাকে ভাগ করতে চাই। সো আমাদের স্টেপ সাইজ, হ্যাঁ স্টেপ সাইজ তাহলে কত হবে, এই যে জোন উইথ বলা আছে না, এই জোন উইথটাই হচ্ছে স্টেপ সাইজ। ঠিক আছে, যাকে ওই যে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। সো আমাদের কাছে ভোল্টেজ আছে হচ্ছে ভি ম্যাক্স আছে হচ্ছে আমাদের +20 ভোল্ট, আর ভি মিনিমাম আছে হচ্ছে আমাদের -20 ভোল্ট। সো আমরা চাই হচ্ছে 8টা লেভেলে ভাগ করতে, তাহলে আমরা স্টেপ সাইজ ক্যালকুলেট করব কিভাবে। স্টেপ সাইজ ক্যালকুলেশন হচ্ছে VH মাইনাস VL ডিভাইডেড বাই লেভেল, লেভেলের সংখ্যা কত হবে। ঠিক আছে, সো এখানে লেভেলের সংখ্যা হচ্ছে ধরেন L দিয়ে দিলাম, L মানে হচ্ছে লেভেল। সো এখান থেকে আমরা আমাদের VH কত, মানে হাই ভোল্টেজ, হাইটা কত +20, VL মাইনাস মাইনাসে প্লাস, লেভেল কত 8টা লেভেলে আমরা ভাগ করতে চাই, তাহলে লেভেল হচ্ছে 8। সো স্টেপ সাইজ কত হবে 40 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, সো আমাদের কাছে কয়টা লেভেল থাকবে, 8টা লেভেল থাকবে, এবং প্রত্যেকটা লেভেলের স্টেপ সাইজ কত হবে, বা এক একটা লেভেল থেকে এক একটা লেভেলের ডিস্টেন্স হবে হচ্ছে কত 5 করে। ঠিক আছে, আচ্ছা এখন প্রত্যেকটা লেভেলে তো আবার আপনাকে ভ্যালু অ্যাসাইন করতে হবে, তাহলে সেই ভ্যালুটা আমরা অ্যাসাইন করবো, এটা মুছে ফেলি। আচ্ছা, এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ এটা H, N না, H, হ্যাঁ এটা কিন্তু H। ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে লেভেল, নাম্বার অফ লেভেল। হ্যাঁ আচ্ছা, এখন আচ্ছা প্রত্যেকটা জোনকে এবার আমরা ভাগ করব কিভাবে, ভাগ করব হচ্ছে এখানে থেকে ধরেন -20 থেকে শুরু, তাহলে -20 থেকে যেহেতু 5 করে করে গ্যাপ থাকবে, স্টেপ সাইজ যেহেতু 5, সো 5 করে করে গ্যাপ থাকবে, তার মানে এখানে কত হবে, এখানে থাকবে -15, তারপর কত হবে -10, তারপরে -5, তারপর দিলাম ধরেন -5, তারপর তো 0, তারপর আবার +5 করে, এই যে 0 টু +5, আবার এটা +5, 10, আবার 15, আবার 20। সো প্রত্যেকটা স্টেপ সাইজ হচ্ছে ফিক্সড, 5 করে করে গ্যাপ, যদি আমার আঁকা একটু এলোমেলো হয়েছে। আচ্ছা, সো লেভেলে কি আমরা ভ্যালু ইনপুট দিব সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে, এরপরে আবার মিড পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। সো মিড পয়েন্ট ক্যালকুলেশন একই রকম, এই যে এই দুটার ডিফারেন্স।
ঠিক আছে। সো প্রত্যেকটারে আবার আমরা কি করব, প্রত্যেকটারে আবার আমরা মিড পয়েন্ট ক্যালকুলেট করব। এই প্রত্যেকটা লেভেলের আবার আমরা কি করব, মিড পয়েন্ট ক্যালকুলেট করব। হ্যাঁ, এখানে কত 17.5, এখানে আছে হচ্ছে 12.5, এরকম করে করে প্রত্যেকটার আবার আমরা মিড পয়েন্ট ক্যালকুলেট করব। ঠিক আছে, এভাবে আমরা জোনগুলোকে ডিফাইন করি। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে কোয়ান্টাইজেশনের টাইপস। কোয়ান্টাইজেশনের টাইপস, কোয়ান্টাইজেশনকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। আচ্ছা, ইউনিফর্ম কোয়ান্টাইজেশন আবার কয় রকম, মিড ট্রেড, মিড রাইজ। সামনে একটু দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ইউনিফর্ম কোয়ান্টাইজেশন কি জিনিস, দ্য কোয়ান্টাইজড লেভেলস আর ইউনিফর্মলি স্পেসড। তার মানে কি, এই যে আমরা যে ভাগটা করেছি কোয়ান্টাইজড লেভেল, এগুলো তো লেভেল, তাই না? এই লেভেলগুলো আর কি ইউনিফর্মলি স্পেসড, তার মানে হচ্ছে প্রত্যেকটা লেভেলের ডিস্টেন্স কিন্তু সেম, প্রত্যেকটা লেভেলের স্টেপ সাইজ কিন্তু সেম। এই যে প্রত্যেকের মধ্যে 5 করে করে ডিফারেন্স, তার মানে এটা কি ধরনের, এটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশনের মধ্যে পড়ে। তারপরে ইচ স্টেপ সাইজ রিপ্রেজেন্টস এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ অ্যানালগ অ্যাম্পলিটিউড। প্রত্যেকটা স্টেপ সাইজের মধ্যে প্রত্যেকটা স্টেপ সাইজ কি রিপ্রেজেন্ট করে, নির্দিষ্ট অ্যামাউন্টের অ্যাম্পলিটিউডকে সে রিপ্রেজেন্ট করছে, তাই না? আমি ওখানে 5 দ্বারা কি বুঝতে পারতেছি, যেখানে 5 ভোল্টের সিগন্যাল থাকবে, তাই তো? আচ্ছা, তারপরে ইট রিমেইনস কনস্ট্যান্ট থ্রু আউট দ্য সিগন্যাল। সো এটা কখনো চেঞ্জ হবে না। এই যে আপনি অ্যাম্পলিটিউডগুলো রাখলেন বা স্টেপ সাইজ যে আপনি ইউনিফর্ম রাখলেন, সবার জন্য একই। এখানে আপনার যে কয়টা লেভেল হবে না, সবগুলোর জন্য আপনার স্টেপ সাইজ সেম এবং প্রত্যেকটা এক একটা অ্যাম্পলিটিউডকে রিপ্রেজেন্ট করতেছে। এই জিনিসটা আপনার যতক্ষণ পর্যন্ত প্রসেসটা চলবে ততক্ষণ পর্যন্ত এটা কি থাকবে, এটা ফিক্সড থাকবে। ঠিক আছে, সো এই ধরনের কোয়ান্টাইজেশনকে বলা হয় হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। দেন আসতেছে মিড রাইজ। মিড রাইজ কি বলা আছে, দ্য অরিজিন লাইস ইন দ্য মিডল অফ এ রাইজিং পার্ট অফ দ্য স্টেয়ারকেস। দ্য কোয়ান্টাইজেশন লেভেল ইন দিস টাইপ আর ইভেন ইন নাম্বার। কি বুঝলাম, এই যে খেয়াল করেন, আমরা যখন মডুলেশন টেকনিক নিয়ে কথা বলেছিলাম, মানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন বা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্সন, তখন আমরা দুই ধরনের নাম জেনেছিলাম, তাই না? পিসিএম এবং ডেল্টা মডুলেশন বা ডিএম। সো ডেল্টা মডুলেশনে আমরা দেখেছিলাম যে এরকম স্টেয়ারকেস ফাংশন কাজ করে। সো মিড রাইজ কাকে বলবো, মিড রাইজের ক্ষেত্রে যে এটা তো এক একটা স্টেয়ারকেস ফাংশন, তাই না? মিড রাইজের মধ্যে কি থাকবে, অরিজিনটা কার মধ্যে থাকবে, মিডল অফ এ রাইজিং পার্ট অফ দ্য স্টেয়ারকেস। এই যে স্টেয়ারকেসের মাঝখানে দেখেন অরিজিনটা কোথায় আছে, স্টেয়ারকেসের মাঝখানে আছে, তাই না? এই যে খেয়াল করে দেখতে পাচ্ছেন, স্লাইড আপলোড করেছে, একটু জুম করে দেখেন যদি বুঝতে অসুবিধা হয় যারা পিছনে আছেন। আচ্ছা, সো এই যে খেয়াল করেন অরিজিনটা আছে কোথায়, স্টেয়ারকেসের মিডলে। আর এখানে কোয়ান্টাইজেশন লেভেলগুলো কি ধরনের থাকে, ইভেন নাম্বারে থাকে। আচ্ছা, তারপরে মিড ট্রেডে কি, মিড ট্রেডে হচ্ছে দ্য অরিজিন লাইস ইন দ্য মিডল অফ এ ট্রেড অফ দ্য স্টেয়ারকেস। মানে কি, এই যে মিডল অফ দ্য ট্রেড, আগেরটা ছিল হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে আমার অরিজিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার অরিজিন, আমার এই হচ্ছে আমার স্টেয়ারকেস ফাংশন। ঠিক আছে, সো স্টেয়ারকেসের এই যে রাইজিং পার্টের মিডলে যদি থাকে আমার অরিজিন জিরো লাইনটা, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি, মিড রাইজ। ঠিক আছে, আর যদি এরকম হয়, এই হচ্ছে আমার অরিজিন, আমার জিরো লাইনটা যদি আমার ট্রেডে থাকে, স্টেয়ারকেসের ট্রেডে থাকে, তাহলে তাকে বলা হয় হচ্ছে কি, মিড ট্রেড। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করছেন? যদি রাইজিং পার্টের মিডলে যদি অরিজিন থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিড রাইজ, আর যদি ট্রেডে থাকে অরিজিন তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিড ট্রেড। ক্লিয়ার এটুকু?
ওকে আচ্ছা, সো এবার আসি নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। তাহলে কি দ্য কোয়ান্টাইজড লেভেলস আর আনইকুয়াল। কোয়ান্টাইজড লেভেল এখানে কি থাকবে না, ইকুয়াল থাকবে না, মানে তাদের মধ্যে প্রত্যেকটা লেভেলের মধ্যে যে স্টেপ সাইজ থাকবে সেই স্টেপ সাইজ সবার জন্য সমান থাকবে না। হ্যাঁ, যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকমভাবে স্টেপ সাইজ চেঞ্জ হবে। তারপর কি বলা আছে, ইট হ্যাজ লগারিদমিক রিলেশন বিটুইন টু লেভেলস। দুইটা লেভেলের মধ্যে কি ধরনের রিলেশন থাকে, লগারিদমিক রিলেশন থাকে। আমি পাশাপাশি দুটো ছবি দিয়েছি, খেয়াল করেন। এটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন এবং এটা হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। দুটার মধ্যে পার্থক্যটা খেয়াল করেন। ইউনিফর্ম কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে আপনার টাইম ইন্টারভেল কিন্তু সবার জন্য সেম, খেয়াল করেছেন? টাইম ইন্টারভেল সবার জন্য সেম এবং স্টেপ সাইজও কিন্তু পুরা প্রসেস জুড়ে স্টেপ সাইজও কিন্তু চেঞ্জ হয়নি, স্টেপ সাইজও কিন্তু ফিক্সড আছে। আচ্ছা, এবার নন ইউনিফর্মে খেয়াল করেন, এখানে কিন্তু টাইম ইন্টারভেল সেম নাই, যে খেয়াল করে দেখাচ্ছেন এখানে বেশি এখানে আবার কম, এখানে বেশি এখানে কম, তার মানে এখানে কিন্তু টাইম ইন্টারভেলও সেম না এবং স্টেপ সাইজও খেয়াল করে দেখেন এখানে একরকম এবং এখানে আরেক রকম। সো এই ধরনের কোয়ান্টাইজেশনকে বলা হয় হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। দুটোর মধ্যে পার্থক্য বুঝছি? ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কোড অ্যাসাইন করব কিভাবে। অলরেডি আমরা অনেকবার বলেছি, এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি, গত ক্লাসেও বলেছিলাম যে প্রত্যেকটা জোনে আমরা কি করব, কোড অ্যাসাইন করব। সো কত বিটের কোড হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার জোন বা লেভেলের উপর, আমার কয়টা লেভেল আছে সেই অনুযায়ী আমাকে কোড ডিসাইড করতে হবে। ঠিক আছে, সো এটা নিয়ে আর তেমন কিছু বললাম না। হ্যাঁ, গত ক্লাসেও কিন্তু আমরা ডিটেলসে বলেছি। আচ্ছা, সো লাস্টে একটা ছবি দেখি আমরা। এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে কি করা হয়েছে, একটা অ্যানালগ সিগন্যাল থেকে আমাদের স্যাম্পল ভ্যালু কালেক্ট করা হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালটা, এখান থেকে নির্দিষ্ট টাইম পর পর আমরা স্যাম্পল ভ্যালু কালেক্ট করেছি। ঠিক আছে, এই যে 7.5, তার মানে এই স্যাম্পলের অ্যাম্পলিটিউড হচ্ছে 7.5, এটার অ্যাম্পলিটিউড কত 16.2। এরকম করে এই সিগন্যাল থেকে আমরা অ্যাম্পলিটিউড কালেক্ট করেছি। যেমন এই যে এখানে -20 থেকে +20 ভোল্টের একটা সিগন্যাল দেখে বললাম, সো এখানেও যদি আমরা কি বলে স্যাম্পল কালেক্ট করি তাহলে ওইটার তো একটা অ্যাম্পলিটিউড পাবো, সেই অ্যাম্পলিটিউডগুলো এখানে মেনশন করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। সো তারপরে কি বলা আছে দেখেন, খেয়াল করে দেখেন, নর্মালাইজড পিএম মানে কি, পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড ভ্যালু। আপনি ওই যে স্যাম্পল কালেক্ট করার পরে যে ভ্যালুগুলো প্রথমে আসে, তারপরে এটা আছে হচ্ছে নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু। আপনি নর্মালাইজড করার পরে, হ্যাঁ, কোয়ান্টাইজেশন যখন করবেন, কোয়ান্টাইজেশন করার পরে ধরেন এটা তো আছে হচ্ছে এই যে ডি আর 2D, এই দুটার মাঝখানে, বা এটাকে যদি আমরা 1 ধরি, 1 এবং 2 এর মাঝখানে যদি আমরা ধরি এটাকে, তাহলে দেখেন তো এটা কি মিড পয়েন্টে আছে না, এই জন্য এখানে লেখা হচ্ছে কত 1.5। মানে এটা কিন্তু কোয়ান্টাইজড হয়ে যাওয়ার পরে কিন্তু এই ভ্যালুটা আসছে, কোয়ান্টাইজড হয়ে যাওয়ার পরে। আগে যে ছিল হচ্ছে 7.5, এটার সাথে কিন্তু কনফিউজড হয়ে না যে এখানে আছে 7.5 বাট এখানে আবার 1.5 কীভাবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে নর্মালাইজড ভ্যালু। নর্মালাইজড কার ভ্যালু, কোয়ান্টাইজড ভ্যালু। এটা হচ্ছে সিগন্যালের অ্যাম্পলিটিউড 7.5। ঠিক আছে, সো এই স্যাম্পলটাকে আমি উপরেও নিয়ে যেতে পারি, নিচেও নিয়ে আসতে পারি। এবং আমরা এই যে কী করলাম, যেহেতু এটা হয়তো মাঝামাঝি ছিল না, সো ওকে একটা মাঝামাঝি মিড পয়েন্টে আমরা কী করলাম, নিয়ে আসলাম। বা ও যদি মিড পয়েন্টে থেকেও থাকে, সো ওর লেভেলটা কোনটা, লেভেল হচ্ছে কোয়ান্টাইজ লেভেল কত, ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে 1.5। এই যে পরেরটা খেয়াল করেন, 3D আর 2D বা 3 আর 4 এর মাঝখানে, 3 আর 4 এর মাঝে কিন্তু ও ছিল না, বাট আমরা ওই যে মিড পয়েন্ট ডিফাইন করে দেই। সো ওই দুটার মিড পয়েন্ট কত হবে 3.5। সেইটাকে আমরা যখন এই লাইনে উঠিয়ে নিয়ে যাব তখন আমরা কি পাবো, 3.5 পাবো। পরেরটা সেম, পরেরটা উপরে ছিল, এটাকেও মিডল পয়েন্টে নিয়ে এসেছি, এই জন্য এটার মান কত 3.5। সো এইভাবে নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালুগুলোকে ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, তারপর ইরর কি, ইরর হচ্ছে আমার অরিজিনাল স্যাম্পলের পজিশন এবং আমার কোয়ান্টাইজড লেভেলের পজিশন, এই দুইটার মধ্যে যে গ্যাপ, ওইটাই হচ্ছে কি কোয়ান্টাইজেশন ইরর।
সো এটা হচ্ছে মিড পয়েন্টেই ছিল, এই জন্য এটার মধ্যে কোনো গ্যাপ নাই। সো এটার ইরোর হচ্ছে 0। আর এখানে ইরোর পাওয়া গেছে 0.26। আপনার অরিজিনাল পজিশন, স্যাম্পলের পজিশন লেভেল অনুযায়ী, এবং কোয়ান্টাইজড করার পরে ওই স্যাম্পলটাকে যেই লেভেল আমরা নিয়ে যাই সেই লেভেল দুটার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপেই হচ্ছে কোয়ান্টাইজেশন ইরোর। ঠিক আছে, সেইভাবে ইরোরগুলো ক্যালকুলেট করা হয়েছে। দেন হচ্ছে কোড অ্যাসাইন করা হয়েছে, এখান থেকে কোড অ্যাসাইন করে গেলাম, যেহেতু এখানে 8টা লেভেল আছে। সো 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এবং এগুলাকে এই লেভেলকে আবার রিপ্রেজেন্ট করব কি দ্বারা? এই লেভেলকে রিপ্রেজেন্ট করব, যেহেতু 8টা লেভেল আমার 3 বিটের বাইনারি নাম্বার লাগবে। সো এই যে 3 বিটের বাইনারি নাম্বার, ঠিক আছে। এখন এই যে এখানে 3 বিটের নাম্বার আমার বসে যাবে 0000001 এরকম করে 111। সো এই যে প্রত্যেকটা লেভেলের প্রথম স্যাম্পল আছে আমার এখানে, প্রথম স্যাম্পল আমার কোথায়, কোন লেভেল আছে? 2-এ। সো এখানে আমি যদি 3 বিটের ডিজিট দ্বারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি পাই? 010, সেটাই এখানে লিখলাম। পরেরটা আছে কোথায়? 5-এ। 5 মানে কত? 101। এরকম করে এক একটা পরপর যেই স্যাম্পলটা যখন যাবে সেই স্যাম্পলের কোড এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে পুরা কোয়ান্টাইজেশন এবং এনকোডিং প্রসেস। ইরোর কি? ইরোর তো একটু আগে বললাম যে আপনার দুইটা ইনপুট ভ্যালু এবং কোয়ান্টাইজ ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে কোয়ান্টাইজেশন ইরোর। ঠিক আছে, সো এই কোয়ান্টাইজেশন ইরোরের ফলে কি হয়? ইনফরমেশন লস হয়, মেসেজ লস হয়। হ্যাঁ, আর যদি ইরোর কখন বেশি হবে? যদি স্টেপ সাইজের সংখ্যা, স্টেপ সাইজ যদি বড় হয়, আমরা যে স্টেপটা নিব, আমরা যে একটু আগে স্টেপ সাইজ ক্যালকুলেট করলাম না, এখানে 5। সো এই স্টেপ সাইজ যত বড় হবে আমাদের ইরোরের পরিমাণও কিন্তু তত বাড়বে। ঠিক আছে, সো এটা একটু আপনারা পড়ে নিয়েন। ওই যে ইরোরটাকে দেখানো হয়েছে কিভাবে, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে আপনার অরিজিনাল সিগন্যাল ছিল, এটা অরিজিনাল সিগন্যাল ছিল, এবং এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড সিগন্যাল, যেটা হচ্ছে স্যাম্পল কোয়ান্টাইজেশন করার পরে পাওয়া গেছে। সো মেইন সিগন্যাল এবং লাস্টে যে আউটপুট যেটা পাওয়া যায়, স্যাম্পল সিগন্যাল বা অ্যাপ্রক্সিমেশন যেটাই বলে না কেন, ওইটার সাথে মেইন অরিজিনাল সিগন্যালের যে গ্যাপ, ওটাই হচ্ছে কি? কোয়ান্টাইজেশন ইরোর। এই যে এটা হচ্ছে দেখেন অরিজিনাল অ্যান্ড কোয়ান্টাইজড সিগন্যাল, অরিজিনাল সিগন্যাল অ্যান্ড দেন কোয়ান্টাইজড সিগন্যাল। সেই দুজনের মধ্যে তো দুইটা তো একদম সেম মিলে যায় নাই। সেই দুজনের মধ্যে যে গ্যাপ, এই যে স্কোয়ার করে যেটা দেওয়া আছে না, স্টেয়ারকেস ফাংশন এবং আমাদের অ্যানালগ সিগন্যালের মধ্যে যে গ্যাপ, এটাই হচ্ছে আমাদের কি? কোয়ান্টাইজেশন ইরোর। আচ্ছা, লাস্টে একটা এক্সাম্পল দেওয়া আছে, কি বলা আছে? উই ওয়ান্ট টু ডিজিটাইজ হিউম্যান ভয়েস, হোয়াট ইজ বিট রেট অ্যাজিউমিং 8 বিটস পার স্যাম্পল। হিউম্যান ভয়েসকে আমরা ডিজিটাইজ করতে চাই, আমরা তো করি তাই না? আমরা যখন ফোনে কথা বলি তখন কি আমরা অ্যানালগ সিগন্যাল দেই, বাট সেটা ডিজিটালে কনভার্ট হয়ে ট্রান্সমিট হয়, তাই না? দ্য হিউম্যান ভয়েস ইজ নর্মালি কন্টেইনস ফ্রিকোয়েন্সি কত? 0 থেকে 4000 হার্জের মধ্যে আমাদের হিউম্যান ভয়েসটা থাকে, বা হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0 to 4K। সো দ্য স্যাম্পলিং রেট অ্যান্ড বিট রেট আর ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। আপনার কাছে বিট রেট এবং বিট রেট চাওয়া হয়েছে, এবং কি বলা আছে? প্রত্যেকটা স্যাম্পলে কত বিট থাকবে? 8 বিট থাকবে। সো স্যাম্পলিং রেট তাহলে কি বলছিলাম? আপনার কাছে হচ্ছে 4 কিলো হার্জের একটা 0 থেকে 4 কিলো হার্জ রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তার মানে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন? 4K। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4000 হার্জ, তাই তো? তাহলে স্যাম্পল নিতে হবে কি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির 2 গুণ, নাইকুইস্টের থিওরাম অনুযায়ী। সো 4000 ইন্টু 2 করলে কত? 8000 স্যাম্পল পার সেকেন্ড। পার সেকেন্ডে 8000 স্যাম্পল পাওয়া যায়, এটা হচ্ছে স্যাম্পলিং রেট। তারপরে আসতে হচ্ছে বিট রেট। তাহলে বিট রেট কত? যেহেতু পার স্যাম্পলে কত থাকবে? 8 বিট করে থাকবে পার স্যাম্পলে, তাহলে 8000 ইন্টু 8 সমান হচ্ছে কত? 64 বিট পার সেকেন্ড, অথবা 64 kbps যাকে আমরা বলি। বুঝতে পারছেন?
আপনার ফ্রিকোয়েন্সি যত দেয়া থাকবে তার 2 গুণ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির 2 গুণ পরিমাণ কি নিতে হয়, স্যাম্পল নিতে হয়, নিলেন। তারপরে বলে দিছে যে প্রত্যেকটা স্যাম্পলে কয় বিট করে থাকবে, 8 বিট করে থাকবে। তাহলে 8 বিট করে থাকলে 8000 ইন্টু 8 পার স্যাম্পলকে বিট সংখ্যা দ্বারা গুণ করলেই কি পাওয়া যায়, বিট রেট পাওয়া যায়। ঠিক আছে, সো এরকম যদি কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে পারবেন না ক্যালকুলেট করতে, বিট রেট এবং স্যাম্পলিং রেট পারা যাবে, তাই তো? ঠিক আছে, তাহলে এখানেই হচ্ছে আমাদের আপাতত পিসিএম শেষ। আমরা পরের ক্লাসে এই যে এখানে যে আমরা লেভেল ক্যালকুলেশন দেখলাম, কোয়ান্টাইজেশন করা দেখলাম, সো এগুলো রিলেটেড কিছু এক্সাম্পল দেখবো আরও। ঠিক আছে, সো এ পর্যন্ত যা বলা হয়েছে এগুলো সবাই একটু রিভিউ করে আসবেন, তাহলে পরের ক্লাসটা বুঝতে আরও ইজি হবে। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ।